ত্যাগ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মসজিদ ও ঈদগাহমুখী হন ধর্মপ্রাণ মুসল্লিরা। কোথাও মেঘলা আকাশ, কোথাও ঝিরিঝিরি বৃষ্টি, আবার কোথাও উৎসব মুখর জনসমাগম। সব মিলিয়ে ঈদের সকাল হয়ে ওঠে ভিন্ন এক আবহে মোড়া। রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার জন্য দোয়া করেন মুসল্লিরা। মাহবুব সৈকতের রিপোর্ট। ভোরের শুভ্রতায় পবিত্রতার ছোঁয়া, উৎসবের আবেশে পরিশুদ্ধ প্রতিটি সারি। ছুটে চলছেন শহীদ ময়দানে। আস্তে আস্তে পরিপূর্ণ হতে থাকে ঈদগাহ ময়দান। এরই মধ্যে ঈদুল আজহার জামাতে অংশ নিতে ঈদগাহে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ পরেই ময়দানে উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নির্ধারিত সময়ে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদের খতিব মুফতি আব্দুল মালেকের ইমামতিতে শুরু হয় জামাত। সাধারণ মুসল্লিদের সাথে এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ এবং খুতবা শেষে সবাই মিলে হাত তোলেন আল্লাহর দরবারে। নিজের এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন পরওয়ারদিগারের শানে। এরপর চিরচেনা সেই দৃশ্য। ঈদগাহে সর্বস্তরের মানুষের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময় বাড়তি আনন্দ যোগায় মুসল্লিদের মধ্যে। পুরুষের পাশাপাশি বিপুল সংখ্যক নারীরাও অংশ নেন জাতীয় ঈদগাহের ঈদ জামাতে। খুব ভালো লাগলো, ব্যবস্থাপনা খুব ভালো লেগেছে। ঈদুল আজহার শিক্ষা নিয়ে নিজের জীবন এবং সমাজ গড়ে তোলার কথা জানান মুসল্লিরা। আল্লাহ পাকের অশেষ রহমতে খুব ভালো লেগেছে। আমি এসে খুবই আনন্দিত। যেভাবে এক কাতারে নামাজ পড়েছি সেভাবে আমরা একে অপরের সাথে হাতে হাত রেখে সামনে দেশ গঠনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। যুদ্ধ বন্ধ এবং বিশ্বের নিপীড়িত মানুষের জন্য প্রার্থনা ছিল মানবতাবাদী সকলের মুনাজাতে। সেই জালেমদের জুলুম থেকে আল্লাহ তাআলা মাজলুমদেরকে যেন হেফাজত করেন। প্রতি বছর মুসলিম উম্মার জন্য ফিরে ফিরে আসে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত পবিত্র এই দিনটি। শিক্ষা দিয়ে যায় মানুষের সব কিছুই আল্লাহর রাহে। সেই ত্যাগ, কুরবানি এবং আনুগত্যের শিক্ষা নিয়ে ব্যক্তি জীবন এবং সমাজ জীবন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করলেন জাতীয় ঈদগাহে আসা সকল মুসল্লি। মাহবুব সৈকত, মাই টিভি, জাতীয় ঈদগাহ, ঢাকা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদের 5টি জামাত। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জামাতে অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় বিশ্বে নির্যাতিত মুসলমানদের প্রতি সহানুভূতি জানান তিনি। রাকিব হাসান জানাচ্ছেন বিস্তারিত। মুসলমানদের ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম পবিত্র ঈদুল আজহা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হয় ঈদের 5টি জামাত। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসলমানরা। নামাজ শেষে দোয়া করা হয় দেশ ও জাতির মঙ্গল কামনায়। ঈদের আনন্দের মতোই প্রতিটি দিন হয়ে উঠুক আনন্দের, এমন প্রত্যাশার কথা জানান ঈদের জামাতে অংশ নেয়া মুসল্লিরা। ঈদুল আজহার নামাজ শেষ করি এটাই দোয়া হইল যে আল্লাহ যেন আমাদের দেশে যেন রহমত সৃষ্টি হয়। আল্লাহর কাছে চেয়েছি যে আমরা আমাদের দেশের যে অবস্থা এটা যাতে ঠিক হয়ে যায়। বিশ্ববাসী সবাই শান্তিতে ঈদ উদযাপন করুক, সবার জন্য মঙ্গল কামনা। যে আজকের এই দিনে কেউ যেন অনাহারে না থাকে। এর আগে সকাল 7:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় বিশ্বের নির্যাতিত মুসলমানদের প্রতি সহানুভূতি জানিয়ে মহান সৃষ্টিকর্তার কাছে তাদের জন্য দোয়া চান ডেপুটি স্পিকার। মুসলিম ভাই বোনদের উপর যে নির্যাতন নিপীড়ন চলছে আমরা তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। একই সাথে এই মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। নামাজ শেষে মুসল্লিদের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন ব্যারিস্টার কায়সার কামাল। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
ঈদুল আজহা নামাজের পর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি শুরু করেছেন। ঈদের নামাজ শেষ করেই পশু কোরবানি দিতে শুরু করেন নগরবাসী। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দেখানো পথে ত্যাগের মহিমা ও উৎসর্গের আনন্দ নিয়ে পশু কোরবানি দিয়েছেন বলে জানালেন মুসল্লিরা। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। সকালের নরম আলো ছড়িয়ে পড়তেই ঈদের আনন্দমুখর হয়ে ওঠে রাজধানী। আর তাই ঈদের জামাতে অংশ নিয়ে মহান আল্লাহর দরবারে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এরপর নামাজ শেষে ত্যাগের আদর্শে বুকে ধারণ করে শুরু হয় কুরবানি। নগরীর অলিগলি, পাড়া মহল্লায় সৃষ্টি হয় এক ভিন্ন আবহ। পরিবারের সদস্যরা, প্রতিবেশীরা, আবার কোথাও কসাইদের সহায়তায় সম্পন্ন করা হয় এর আনুষ্ঠানিকতা। দুপুর গড়াতেই প্রতিবেশী ও অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে দেওয়ার মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে সৌহার্দ্য আর মানবতার বার্তা। ধর্মপ্রাণ মুসলমানরা বলছেন, কোরবানি শুধু পশু জবাই নয়, বরং মানুষের ভেতরের লোভ, অহংকার ও মনের পশুত্বকেই ত্যাগ করার শিক্ষা। আমরা কোরবানি দেই আত্মশুদ্ধি লাভের আশায়, আর একজনের প্রতি আরেকজনের ভ্রাতৃত্ববোধ গভীর করার জন্য, আশেপাশের দুঃখী মানুষদের সাথে একসাথে সম্পৃক্ত থাকার জন্য, আল্লাহ তাআলার জন্য সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা আসলে কোরবানিটা দিয়ে থাকি। অনেকেই আবার আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের আশায় মহান আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়ে থাকেন পশু কুরবানি। কুরবানি আমরা দেই গরিব দুঃস্থদের মধ্যে দেই, আমাদের মধ্যে যে আছে আত্মীয় স্বজন তাদেরকে দেই। আল্লাহ পাক এই গোস্তও নেন নাই, রক্তও নেন নাই, চামড়াও নেন নাই, উনি নিয়েছেন আসলে মানুষের আত্মাটা, অন্তরের ভিতরে কি ছিল, আল্লাহর প্রতি তাকওয়া ছিল কিনা। ঈদুল আজহা আমাদের মনে করিয়ে দেয় আত্মত্যাগ, সহমর্মিতা আর ভ্রাতৃত্ববোধের কথা। আর তাই কুরবানির প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মানবতা আর ভালোবাসার বার্তা ছড়িয়ে যাক সবার মাঝে, এমনটাই প্রত্যাশা সবার। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। রাজধানীতে কোরবানির পশুর চামড়ার বাজারে এবারও ধস নেমেছে। পরপর কয়েক বছর ধরে কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না খুচরা ব্যবসায়ীরা। এবারও 1.5 লাখ টাকার গরুর চামড়া বিক্রি হচ্ছে মাত্র 500 থেকে 700 টাকায়। মৌসুমি চামড়া ব্যবসায়ীদের অভিযোগ, যেসব চামড়া 600 থেকে 800 টাকায় কেনা হচ্ছে সেগুলো বিক্রি করতে হচ্ছে 400 থেকে 700 টাকার মধ্যে। সরকার নির্ধারিত দামও পাওয়া যাচ্ছে না, এতে লোকসানের মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। শাহাদাত হোসেনের রিপোর্ট। এবারও চামড়ার বাজারে ধস, প্রত্যাশিত দাম না পাওয়ার অভিযোগ তুলেছেন মৌসুমি ব্যবসায়ীরা। সায়েন্স ল্যাব, পেস্তাসহ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে আড়তদার ও মৌসুমি ব্যবসায়ীদের মধ্যে দরদাম নিয়ে তীব্র বাকবিতণ্ডা লক্ষ্য করা গেছে। 600, 650 কিনা গাড়ি ভাড়া লইয়া যদি আপনি 500 টাকা বেচন লাগে, 600 টাকা বেচন কেমনে? দামের বিষয়, দামটা তো এখন আমরা যে দামে সরকার তো রেট দিছে, একটা রেট আছে না, কিন্তু রেট আমরা এই অনুযায়ী দাম পাচ্ছি না। গতবারের চেয়ে এবার লবণযুক্ত কাঁচা চামড়ার দাম নির্ধারিত প্রতি বর্গফুটে 2 থেকে 3 টাকা বাড়িয়েছে সরকার। ঢাকায় গরুর চামড়া প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা এবং ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা নির্ধারণ করা হয়েছে। একটা মালে সরকারে যেটা দিচ্ছে তার থেকে আমি হিসাব করে দিই যে আমরা 5 টাকা আরও বেশি দিতেছি, কারণ ওনারা রেট দিচ্ছে লবণযুক্ত, আমরা লবণ ছাড়া কিনতেছি। একটা মালে আবার এসে গিয়ে আপনার 14 ফুট ধরেন, তো 14 ফুটে যদি 50 টাকা করেও দিই তাহলে কত হয়? 700 টাকা। আমি 750 টাকাও কিনতেছি বড় মালগুলো যেগুলো। তবে বাস্তবে অনেক খুচরা বিক্রেতা এই দাম পাচ্ছে না। চামড়া কেনাবেচায় সরকারি নির্ধারিত দাম না পাওয়ার বিষয়টি উড়িয়ে দিয়ে আড়তদাররা জানিয়েছে, যে দামে কিনে আনছি ওই দামটা আমি করে দিতে আছে, আমরা যে খাটলাম ন্যায্য একটা মূল্য, ওই মূল্যটা আমরা পাই না। বাংলাদেশ ট্রেনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান শাকাতুল্লাহ জানান, সরকারি নির্ধারিত দামে চামড়া কেনা হচ্ছে। এখানে লক্ষ লক্ষ লোক চামড়া সংগ্রহ করে ঈদের দিন, তো এখানে নজরদারি করার কোনো সুযোগ নাই। সরকার তো কেউ যেন প্রতারিত না হয় তার জন্য একটা দাম নির্ধারণ করে দিয়েছে, সেই দামটা যদি ফলো করে তাইলে কেউ লোকসান দিবে না। বাজার সম্পর্কে সঠিক ধারণা না থাকায় অনেক মৌসুমি ব্যবসায়ী ক্ষতির মুখে পড়ছেন। খবর শোনার পরে রেট দেখি 1200 টাকা রেট, তাহলে 1200 টাকা রেট হইলে আমরা 2700 টাকায় কিনতেই পারি। তো এখন মনে করেন 600, 700, 800 টাকা কিনা, কিন্তু বিক্রি করতেছি এখন মার্কেটে মনে করেন 500, 600, এর উপরে ওরা দাম দিবে না, তাহলে আমরা কোন বিপদে পড়লাম। অন্যদিকে বাংলাদেশ ট্রেনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারে দিয়ে 1 কোটি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শাহাদাত হোসেন, মাই টিভি, ঢাকা।
এদিকে দুপুর থেকেই সাভারের বেসিক চামড়া শিল্প নগরী ট্যানারিগুলোতে বাড়তে শুরু করেছে কর্মব্যস্ততা। পবিত্র ঈদুল আজহার কোরবানির চামড়া সংগ্রহ শুরু হলেও ঢাকার সাভারের চামড়া শিল্প নগরীতে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিক্রেতারা। সরকার নির্ধারিত দাম তো দূরের কথা, সিন্ডিকেটের কারণে গতবারের চেয়ে অর্ধেক দামে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। সেই সাথে ট্যানারির প্রবেশপথে ট্রাক আটকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। সাভার থেকে বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান খায়রুল। কোরবানির ঈদের চামড়া ঘিরে প্রতি বছরের মতো এবারও কর্মব্যস্ত ঢাকার সাভারের চামড়া শিল্প নগরী। সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে হেমায়েতপুরের ট্যানারিগুলোতে প্রবেশ করেছে মোট ১৯২টি চামড়া বোঝাই ট্রাক, যার মধ্যে গরুর চামড়া ৪৩,৫১৪টি এবং ছাগল ও ভেড়ার চামড়া রয়েছে ৩৫৩টি। অর্থাৎ সব মিলিয়ে বিকেল পর্যন্ত প্রবেশকৃত মোট চামড়ার সংখ্যা ৪৩,৮৬৬টি। তবে চামড়ার এই বিপুল আমদানির মধ্যেও হাসি নেই প্রান্তিক বিক্রেতা ও মাদ্রাসার প্রতিনিধিদের মুখে। মাদ্রাসাগুলো একটা আয়ের উৎস, এর থেকে আমরা অনেক বঞ্চিত হচ্ছি। শেষ পর্যন্ত অনেক জোরাজুরির পরে আমরা ৬৭০ করে দাম পাইছি, কিন্তু ন্যায্য যেই দামটা সেটা আর পাই নাই। সরকার নির্ধারিত দাম তো দূরের কথা, গতবারের থেকেও অর্ধেক দামে চামড়া অনেকটা বাধ্য হয়েই দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন মৌসুমী বিক্রেতারা। কেমিক্যালের দাম বেশি, চামড়া বিক্রির রেট কম। এখন চামড়া একটা যদি আপনার কেনে 700 টাকা, ট্যানারি লাগো লস, কাঁচা লাগো লস। এবছর তো দাম আরো বেশি থাকার কথা ছিল, কিন্তু বলতেছে 400-500, কি জন্য করতেছে এরা জানে। ঢাকার সাভার ও আশপাশের এলাকা এবং বিভিন্ন মাদ্রাসা থেকে যারা চামড়া নিয়ে এসেছেন তাদের অভিযোগ, ট্যানারি মালিকদের গোপন সিন্ডিকেটের কারণেই বাজারে এই ধস। চামড়া বিক্রি করতে না পেরে অনেকেই তা ফেলে দিতে বাধ্য হচ্ছেন। এর উপর যোগ হয়েছে ট্যানারি এলাকায় প্রবেশপথে প্রকাশ্য চাঁদাবাজি ও হয়রানি। রসিদ বা স্লিপের নামে গাড়ি আটকে দাবি করা হচ্ছে মোটা অঙ্কের টাকা। ছেলেপেলেরা আমাকে ধরছে যে রিসিট নিয়ে যে আপনার দিতে হবে, ১,০০০ টাকা দিতে হবে। আমি বললাম বাবা কিসের টাকা? আল্লাহর মেহের এই সময় বলতে আমার এই ভাই চলে আসছে, তোমরা কিছু টাকা নিবা দেখি জানি। এই সাংবাদিক ভাই আসাতে পরে আল্লাহ আমাকে হেফাজত। চামড়া শিল্পের এই অব্যবস্থাপনা আর সিন্ডিকেটের কারণে প্রতি বছরই লোকসানের মুখে পড়ছেন মৌসুমী ব্যবসায়ী ও এতিমখানাগুলো। বিক্রেতাদের দাবি, অবিলম্বে এই কৃত্রিম সংকট দূর করতে এবং চামড়া শিল্প নগরীর চাঁদাবাজি বন্ধে প্রশাসন যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে। আসাদুজ্জামান খায়রুল, মাই টিভি, সাভার। এবার কোরবানির চামড়া পাচার হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে সাভারের আমিনবাজার এলাকায় খুচরা কাঁচা চামড়া ক্রয় ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। বাণিজ্যমন্ত্রী এ সময় আরও বলেন, এবার বেশিরভাগ চামড়া সংরক্ষণ করা যাবে এবং ট্যানারি পর্যন্ত পৌঁছাবে। অন্যান্য যে কোনো বছরের তুলনায় বেশি সংখ্যক চামড়া সংরক্ষণ করা যাবে। যারা চামড়ায় লবণ মাখিয়ে বিক্রি করবেন তারা ভালো দাম পাবেন বলেও জানান মন্ত্রী। বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা একটা মনিটরিং সেল করেছি, সেখানে সার্বক্ষণিকভাবে আমাদের কিছু কর্মকর্তা কাজ করছেন এবং প্রত্যেক জেলার জেলা প্রশাসক, বিসিকে কর্মরত কর্তা, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। ঢাকা এবং জেলা সদরগুলিতে আমাদের একাধিক টিম কাজ করছে। তো চামড়া মানে পাচার হওয়ার কোনো বিষয় নাই, কিন্তু চামড়া অক্ষত রেখে সময় মতো লবণ মাখিয়ে সংরক্ষণ করে এটিকে যেন আমরা রপ্তানির জন্য ব্যবহার করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করি। রাত 2টার মধ্যে রাজধানীতে কোরবানির পশু বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে পুরোদমে কাজ শুরু করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ঈদুল আজহার আনন্দ উদযাপনের পাশাপাশি নগরীকে পরিচ্ছন্ন রাখতে ঢাকা উত্তর ও দক্ষিণ উভয় সিটি কর্পোরেশনের কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করছেন। সকালে পশু কোরবানির পরপরই নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় একযোগে বর্জ্য অপসারণের কার্যক্রম লক্ষ্য করা গেছে। সিটি কর্পোরেশনের ক্লিনাররা পিকআপ ভ্যান ও ঠেলাগাড়ি নিয়ে বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু বর্জ্য সংগ্রহ করছেন। আমাদের কর্মীরা কাজ করছে, কিন্তু তারপরও যদি আবার আমাদের কাজ করার পরে কোথাও কোনো আবর্জনা কোনো বাড়ি থেকে, কোনো ফ্ল্যাট থেকে কোথাও যদি ফেলে যায়, তাহলে তো সেটা আমাদের দোষ হবে না। নিশ্চয়ই আমরা সেটা আগামীকালকে পরিষ্কার করব। কাজে আপনারা যে কোথাও যদি কোনো খবর পান, সাংবাদিক ভাই বোনদের আমি অনুরোধ করব, আপনারা যদি আমাদেরকে জানান বা যে কোনো মানুষও যদি কোথাও থেকে টেলিফোন করে আমাদেরকে জানায়, তাহলে তাৎক্ষণিকভাবে আমরা সে আবর্জনা পরিষ্কার করার জন্য আমরা চেষ্টা করব।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু বর্জ্য দ্রুত অপসারণে মাঠে নেমেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ঈদের নামাজ শেষে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকিতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মেয়র বলেন, নগরীর 41টি ওয়ার্ডে প্রায় ৩,২০০ পরিচ্ছন্নতা কর্মী, 400 ভ্যান গাড়ি ও 41টি ডাম্প ট্রাক বর্জ্য অপসারণে কাজ করছে। উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা জানান, উত্তর ও দক্ষিণ জোনে ভাগ করে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই পুরো নগরী পরিষ্কার করার লক্ষ্য রয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় দেখা গেছে সড়ক ও অলিগলি থেকে বর্জ্য সংগ্রহ করে গাড়িতে তোলা হচ্ছে। পাশাপাশি ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতাও নিশ্চিত করা হচ্ছে। নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা গত বছর যেভাবে আমরা খুব দ্রুত কাজগুলো সম্পন্ন করেছিলাম, এবারও ইনশাল্লাহ আমাদের পরিচ্ছন্ন কর্মীরা যেভাবে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কাজ করছে, ইনশাল্লাহ আমরা আশা করতে পারি যে উইদিন শর্ট টাইম আমরা শহরটাকে ক্লিন করে দিতে পারি। পবিত্র ঈদুল আজহার দিনে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের নামাজ আদায় শেষে মা বাবার কবর জিয়ারত করতে শেরে বাংলা নগরে পৌঁছান তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমান। পরে বনানী কবরস্থানে ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো, শ্বশুর মাহবুব আলী খান ও বিডিআর বিদ্রোহে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করেন এবং মোনাজাত করেন প্রধানমন্ত্রী। মাহবুব সৈকতের আরেকটি রিপোর্ট। পিতামাতার গড়ে তারেক রহমান। জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার জামাত শেষে রাজধানীর শেরে বাংলা নগরে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী আপসীর নেত্রী খালেদা জিয়ার সমাধির সামনে দাঁড়িয়ে সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমানকে নিয়ে তাদের রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ এবং দোয়া মোনাজাত করেন জ্যেষ্ঠ পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসনের জন্য ফাতিহা পাঠ করেন বিএনপির চেয়ারম্যান। এরপর বনানীর সামরিক গোরস্থানে ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন তারেক রহমান। একই স্থানে ডাক্তার জোবায়েদা রহমানের পিতা শ্বশুর নৌবাহিনীর সাবেক প্রধান রিয়াল অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের কবরও জিয়ারত করেন প্রধানমন্ত্রী। বিডিআর ট্র্যাজেডিতে নিহত শহীদ সেনা সদস্যদের কবরও জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এর আগে জিয়ার সমাধিস্থলে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি যে নিরলস প্রচেষ্টার মধ্যে দিয়ে তার নির্বাচনের আগে যে অঙ্গীকারগুলো করেছেন সেই অঙ্গীকারগুলো বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন। পরে গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশের সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা স্বাধীনভাবে মুক্ত পরিবেশে এবং অত্যন্ত একটি মানুষের মুক্ত স্বাধীন পরিবেশের মধ্যে যে ঈদ উদযাপন করা, সেই পরিবেশটা এই কয়েকবার আমরা উপভোগ করলাম। শান্তিপূর্ণ উৎসব পালনে সকলের সহযোগিতাও চান স্বরাষ্ট্রমন্ত্রী। দেশবাসীর মঙ্গল কামনা করি, দেশের সমৃদ্ধির জন্য আমরা সবার কাছে দোয়া চাই এবং আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করি সম্মিলিতভাবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। আজকের এই দিনে বাংলাদেশকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে মৃত্যুঞ্জয়ী 25 আয়োজিত এক প্রীতি ভোজ অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সবাই যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তোলা সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনীর উন্নত পেশাদার মান, দায়িত্ববোধ এবং দুর্যোগ মোকাবেলা সহ দেশের যে কোনো প্রয়োজনে জনগণের পাশে দাঁড়ানোর ঐতিহ্য আমাকে গর্বিত করে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় রাষ্ট্রের আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবেলা থেকে শুরু করে জাতীয় যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীর অবদান দেশের মানুষের কাছে গভীরভাবে মূল্যায়িত। তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য ভবিষ্যতেও একই নিষ্ঠা, পেশাদারিত্ব ও দেশপ্রেম নিয়ে জাতির সেবায় নিয়োজিত থাকবেন। আপনি একজন সৈনিক সহ দেশের যে কোনো সাধারণ মানুষ, যেভাবে আমরা দেশকে আমাদের কল্পনায় দেখি, সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে সেই দেশটাকে সেইভাবে গড়ে তোলার জন্য। প্রিয় সৈনিক এবং অফিসারবৃন্দ,
আমাদের সবারই নির্দিষ্ট কর্তব্য আছে এবং এই নির্দিষ্ট কর্তব্য যদি আমরা যার যার অবস্থান থেকে সঠিকভাবে পালন করতে সক্ষম হই, সঠিকভাবে পালন করি, অবশ্যই ইনশাআল্লাহ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত দেশ, সেই দেশটিকে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে সক্ষম হব। পবিত্র ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে জাতীয় ঐক্য, ত্যাগ ও অর্থনৈতিক পুনর্গঠনের বার্তা দিয়েছেন সরকারের বিভিন্ন মন্ত্রী। ঈদের জামাত শেষে তারা দেশের স্বার্থে বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বাজেট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর আশ্বাসও তুলে ধরেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ঈদের দিন সকালে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভেদাভেদ ভুলে দেশ, জনগণ এবং মুসলমানদের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হই। বিশ্বের সকল মুসলমান যেন ভালো থাকেন, শান্তিতে থাকেন, যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে তারা যেন ক্ষতি না হয়, আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি। চট্টগ্রামে ঈদের নামাজ শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী 11 জুন জাতীয় বাজেট ঘোষণা করা হবে। শুধু অর্থনৈতিক সমৃদ্ধি নয়, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নেও বাজেটকে কার্যকর করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আমরা নির্বাচিত সরকার, আমরা আপনাদের কাছে দায়বদ্ধ। আপনাদের কল্যাণে একটা সরকার, এটা কল্যাণকর রাষ্ট্রের প্রতি আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। বরিশালের গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও সরকার নতুন করে অর্থনীতিকে পুনর্গঠনে কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের এই চ্যালেঞ্জ মোকাবিলায় দেশবাসীর দোয়া কামনা করেন তিনি। আমাদের নবনির্বাচিত সরকার একটা বিধ্বস্ত অর্থনীতিকে আবার নতুন করে ঢেলে সাজানোর জন্য কাজে নিয়োগ করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য দেশবাসীর কাছে পবিত্র ঈদের দিনে আমরা দোয়া কামনা করি। অন্যদিকে লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি বলেন, ঈদ শুধু আনন্দের নয়, ত্যাগ ও সৌহার্দ্যেরও শিক্ষা দেয়। সবাই যেন সুখ, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে ভূমিকা রাখে, সেই আহ্বান জানান তিনি। সুখে, শান্তিতে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই দেশে বসবাস করতে পারি, এটাই হোক আজকে আমাদের এই দিনের প্রতিপাদ্য। ঈদের আনন্দের মধ্যেও রাজনৈতিক ঐক্য, অর্থনৈতিক পুনর্গঠন এবং সামাজিক সম্প্রীতির বার্তায় উঠে এসেছে সরকারের শীর্ষ নেতাদের বক্তব্যে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকার অস্বস্তিতে পড়বে, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উদ্বেগ প্রকাশ করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এ সময় তিনি জামায়াত ইসলামের পক্ষ থেকে দেশবাসী ও মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান। কিন্তু সরকার একেবারেই গতানুগতিক একটা সরকার পরিচালনার মতো যে অবস্থা, সেটাই তারা করছে। শুধু ফিরতি যাত্রাতে যাতে এটা রিপিট না হয়, এটা আমি সরকারকে অনুরোধ করব, দাবিও করতে চাই যে ও সমস্ত স্পটে আরও কীভাবে নিরাপত্তাকে জোরদার করা যায়, ট্রাফিকটা আরও কীভাবে স্মুথ করা যায়, সেভাবে গভর্নমেন্ট ব্যবস্থা গ্রহণ করবেন এই 1-2 দিনের ভিতরে, যেটা এখন সময় আছে, এবং ফিরতি যাত্রাটা যেন সকলের জন্য সহজ হয় এবং আনন্দময় হয়। দেশের বিদ্যমান সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন শৃঙ্খলার অবনতি মোকাবেলায় বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংস্কারপন্থী হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর সালামবাগ জামে মসজিদে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, বর্তমানে নানা ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। এর মধ্যে অর্থনৈতিক সংকট, আইন শৃঙ্খলা ও নিরাপত্তা অন্যতম সংকট। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতি মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। তিনি আরও বলেন, সংস্কার কার্যক্রমগুলো একপাশে সরিয়ে সরকার চলমান সংকটগুলো দূর করতে পারবে না। বিরোধী দলের আস্থা কিংবা সহযোগিতা না থাকলে এই সংকট মোকাবেলা করা সরকারের জন্য কঠিন হবে বলেও জানান তিনি। সেই সংস্কারগুলো, কার্যক্রমগুলো আসলে এক সাইডে সরিয়ে সরকার এই কোনো সমস্যা আসলে দূর করতে পারবে না। জনগণের আস্থা তারা নিতে পারবে না, বিরোধী দলের আস্থাও তারা নিতে পারবে না। ফলে সরকারের প্রতি আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যে সংস্কার সাধন করে আমাদের অর্থনৈতিক সংকটগুলো, সামনে বাজেট অধিবেশন আসতে যাচ্ছে, সেই বাজেট অধিবেশনে যাতে এই বাংলাদেশের অর্থনৈতিক সংকটগুলো অ্যাড্রেস করা হয়, দ্রব্যমূল্যের দাম কমানো হয়,
মানুষের জীবনযাত্রা যাতে আরও সহনীয় পর্যায়ে সরকার আনতে পারে সেই আহ্বান আমাদের থাকে। তুমুল বৃষ্টির মধ্যেই ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল মুসল্লির অংশগ্রহণে দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। ভেজা কাদাময় মাঠে ঐতিহ্যবাহী এ ঈদগাহ সাক্ষী হয় ১৯৯তম ঈদ জামাতের। সকাল থেকে টানা বৃষ্টির মধ্যেও হাজারো মুসল্লি ঈদের নামাজে অংশ নেন। নির্ধারিত সময় সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এর আগে রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর 5 মিনিট আগে 3টি, 2 মিনিট আগে 2টি এবং 1 মিনিট আগে একটি শর্ট গানের গুলি ফুটিয়ে নামাজের সংকেত দেওয়া হয়। সকাল 9টায় শুরু হয় জামাত। এতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং বৈশ্বিক নিপীড়নের শিকার মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 8:30টায় জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাশেমি। দিনাজপুর জেলার সমস্ত উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এই ময়দানে ঈদের নামাজ আদায় করতে আসেন। দিনাজপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে সর্বস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। মুসল্লিদের জন্য নামাজ আদায়ে যেন কোনো সমস্যা না হয় তার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবার অতি বর্ষণের জন্য মাঠ ভেজা থাকায় মুসল্লিদের সংখ্যা গতবারের তুলনায় এবার একটু কম ছিল। তারপরেও প্রায় লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেন। এই ময়দানে নামাজ আদায় করে খুশি মুসল্লিরা। গোপালগঞ্জের বেদ গ্রামে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল সংঘর্ষে 5 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আর অন্তত 25 জন। ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় ঘটে এই ঘটনা। জানা গেছে ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহন বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় বাসটি সড়কেই উল্টে যায়। এতে মোটরসাইকেলের চালক সহ 2 যাত্রী এবং বাসের 2 যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহত 8 বছরের এক শিশুকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। দুর্ঘটনার পর গোপালগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর, জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান, পুলিশ সুপার হাবিবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দেশে হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশু মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 565 জনে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বুধবার সকাল 8টা থেকে আজ বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত দেশের হাম সংক্রান্ত পরিস্থিতির বিষয়ে প্রতিবেদনে জানানো হয়। এ সময় নিশ্চিত হামে কেউ মারা না গেলেও হামের উপসর্গ নিয়ে 5 জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গত 15 মার্চের পর থেকে এই পর্যন্ত নিশ্চিত হামে 88 জনের প্রাণ গেছে। একই সময় সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা 477 জন। এছাড়া 15 মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 8,885 জন। একই সময় সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা 67,905।